তো এতগুলি বাচ্চা মারা গিয়েছে, সরি বললে কি ওরা বেঁচে উঠবে? বেঁচে উঠবে না। ফলে এই সরি বললে ক্ষমা পাওয়া যাবে না। কিছু কিছু সরিতে ক্ষমা পাওয়া যায় না, যেমন একটা হচ্ছে এরকম মৃত্যু। আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে তো আপনি ক্ষমা পাবেন না। তো হত্যা করেন নাই ওনারা, কিন্তু একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে টিকা ছিল না বলে আজকে এরকম অবস্থা হচ্ছে। কেননা আপনি খুব মনোযোগ দিয়ে সংখ্যাগুলি দেখবেন, এই গত কয়েক বছর ধরে বাংলাদেশে হামের কেসই ডিটেক্ট হয়েছে 500-র নিচে। কেননা আমরা তো জানি যে হাম একটা প্রতিরোধযোগ্য না, শুধু টিকার কার্যকারিতা ছিল। তার মানে হঠাৎ করে কি এমন ঘটলো যে একটা বছরে এসে হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে, একজন দুইজন না। এর কারণই হচ্ছে সময় মতো টিকা দেয় নাই, এবং সময় মতো টিকা না দেওয়াতে যেটা হয়েছে, সমাজে হামের জীবাণু ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়লে কি হচ্ছে, ছড়িয়ে পড়লে কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছেন, যেটা আগে হতেন না, কারণ তারা এটা সমাজের মাধ্যমে প্রতিরক্ষাটা পেতেন। অনেক শিশুর টিকা দেওয়া ছিল, মায়ের ব্রেস্ট ফিডিং থেকে, বুকের দুধ থেকে তারা এক ধরনের ইমিউনিটি পেত। মায়ের গর্ভে থাকাকালীন সময় মা যদি ইমিউন থাকেন তাহলে সেইখান থেকে ইমিউনিটি আসে। কিন্তু এই যে তারা HPNSP বাতিল করেছিলেন না, এখানে শুধু টিকা বন্ধ হয় না, এখানে পুষ্টি কার্যক্রমও বন্ধ হয়েছে। ফলে অপুষ্টিও ছড়িয়ে গিয়েছে, মা অপুষ্ট, তার মানে শিশু ভোগান্তি অপুষ্ট। আরো সামনে আছে, থাকতে পারে, এটা আমরা তো বলতে পারি না, কিন্তু ভোগান্তি তো চলছে এবং এটা খুব দ্রুত শেষ হবে না, এটা আরো কিছুদিন চলবে, তারপরে ধীরে ধীরে এটা কমে আসবে। আমরা সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া আরো একটা বিষয়ে আলোচনা দেখতে পাচ্ছি। মাহফুজ আলম বলেছেন যে আওয়ামী লীগ তখনই ফিরে আসবে যখন, এবং এটা একটা বড় পোস্টই ছিল। তখন ফিরে আসবে না, উনি বলেছেন ফিরে এসেছে। যখন যখন এরকম হয়েছে তখন তখন ফিরে এসেছে। তো ওনার চোখের সামনে দিয়ে তো ফিরে এসেছে, উনি কোনো প্রতিবাদ করেন না। এখন আসলে আপনি কি তার সাথে একমত? সম্ভাবনা দেখতে না, পাচ্ছেন? আমি একমত না, আমি মোটেও তার সাথে একমত না। এটা হচ্ছে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকার জন্য এখন একটা চেষ্টা। কারণ ব্যর্থতার আমি কয়েকটা উদাহরণ দিই। প্রথমত, উনি উপদেষ্টা ছিলেন, তথ্য মন্ত্রণালয় কি করেছে ওনার উপদেষ্টার সময়কালীন, এটা বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, উনি উপদেষ্টা থাকাকালীন কোনো প্রতিবাদ করেন নাই। এই যে ফিরে আসছে, ফিরে এসেছে, ওনার চোখের সামনে হয়েছে না। এবং এখানে কিছু কিছু কথা আছে, যেমন একটা আছে যে যখন ক্যাম্পাসগুলিতে নির্বাচনে সংঘতন্ত্র বিজয়ী হয়েছে, তো উনি দেখেন না ক্যাম্পাসে সংঘতন্ত্র বিজয়ী হচ্ছে, তখন তো কোনো প্রতিবাদ করেন না। এখন কেন বলছেন সংঘতন্ত্র বিজয়ী হচ্ছে? উনি এরকম আরো ছোট ছোট জায়গায় এরকম এমন কথা বলেছেন যেগুলি একদম ওনাদের চোখের সামনে ওনাদের কারণে হয়েছে। বলেছেন মবতন্ত্র হয়েছে, মব যখন অত্যাচার করেছে, এরকম একটা উনি কথা বলেছেন। ডক্টর আসিফ নজরুল আবার বলেছেন যে আওয়ামী লীগ ছিলই, এখন তাদের দম্ভ মবের প্রকাশ নেতৃত্ব পাচ্ছে। কারা দিয়েছিল? কিংবা পুস্তক প্রকাশকের বাড়ির নিচে যখন মব হয়েছিল, কারা মুচলেখা দিয়ে মবওয়ালাদেরকে ছাড়িয়ে এনেছিল? কারা পটিয়াতে ঘেরাও করে মব করে আসামি ছাড়িয়ে নিয়ে গেছিল? কারা থানায় ঢুকে বলেছে যে থানায় তারা অগ্নিসংযোগ করেছে, তারা পুড়িয়ে দিয়েছে, এরকম বলেছে? কারা করেছে এটা? উনি দেখেন নাই তখন? তখন উনি কেন বলেন নাই? স্বীকার করতেও দেখেছি যে দম্ভ করে তারা বলেছেন আমরা এটা করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা হয় নাই কোনোদিন, উনি উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন না। উনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছিলেন এটা বন্ধ করতে। উল্টা ওনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেন চালের দাম কত, টমেটোর দাম কি, আদার দাম, রসুনের দাম কি কি জানি বলতেন। আবার বলতেন এখন আমি এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আসি নাই, আমি এখন কৃষি উপদেষ্টা হিসেবে এসেছি। তো এটা কেমন আপনি বুঝতে পেরেছেন? সাংবাদিকরা প্রশ্ন করছে যেখানে সমস্যা সেটা নিয়ে। উনি বলেছিলেন উনি কৃষি মন্ত্রণালয়ে শুধু কৃষি নিয়ে কথা বলবেন, আর স্বরাষ্ট্রতে স্বরাষ্ট্র নিয়ে কথা বলবেন। স্বরাষ্ট্র নিয়ে কথা বলার জন্য উনি মানুষজনকে ডেকে পাঠিয়েছেন রাত গভীর রাতে উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, একবার হঠাৎ করে গভীর রাত 3টার সময়। আরেকবার তার পাশে দাঁড়িয়ে মবকারীরা বলছে যে এর এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চায় এত ঘন্টার মধ্যে, আর উনি পাশে দাঁড়িয়ে মাথা নাড়ছেন। এই একই কথা ধরেন আপনি বললে কি করতো? আপনাকে জেলখানায় নিয়ে যেত। কিন্তু ওনার পাশে দাঁড়িয়ে বলেছে যে কিনা যার কিনা অপসারণ চাওয়া হচ্ছে, যার অপসারণ চাওয়া হচ্ছে, তিনি অপসারণ দাবিকারীর পাশে দাঁড়িয়ে মাথা নাড়ছেন। তো এগুলা যখন হয়েছে তখন ওনারা দেখেন নাই? দেখেছেন তো, এখন এগুলা লিখলে লাভ আছে? আমরা যেহেতু কথা বলছিলাম মাহফুজ আলমকে নিয়ে, এবং সেই জায়গাটায় আমরা আসিফ নজরুলের কথা দেখেছি যে আওয়ামী লীগ ছিল, এখন তাদের দম্ভ এবং মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার যে দুঃসাহস সেটা আমরা দেখছি। এবং একসাথে হচ্ছে মাহফুজের এই যে আগে দম্ভ দুঃসাহস ছিল না, আগে কি দম্ভ কম ছিল? এখন বেড়েছে। তাহলে এই অন্তর্বর্তী সরকার 2 বছর কি করেছে? এত লোকের নামে ভুয়া মামলা টামলা দেওয়ার পর দম্ভ বাড়লো। তাহলে এই দম্ভ কমানোর দায়িত্ব কার ছিল? দম্ভ কমানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ছিল। মাহফুজের তত্ত্বকে আবার ক্ষতিকর বলেছেন ফরহাদ মাজার। সেই জায়গাটাতে আপনি কি মনে করেন, এই প্রতিক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন, এবং একজনের প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়াকে ঘিরে অন্যদের যে বক্তব্য সেটিকে? ফরহাদ মাজার একজন বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, অনেক পড়াশোনা করেছেন, কিন্তু মানুষের বয়সও তাকে অনেক সময় এমন কথা বলায় যে কথা আসলে অনেক সময় অযৌক্তিক হয়ে যায়। যেমন তিনি বলছেন সরকার পরিবর্তন ঘটিয়েছে,
বিশেষ রাষ্ট্র, বিশেষ গোষ্ঠী, এরকম বলছেন। কিন্তু বলে আবার বলছেন যে সেখানে তার নিজের স্ত্রীকেই তিনি যুক্ত হতে দিয়েছেন। তো কেমন না? আবার বলেছেন, একটা জায়গায় আমি দেখলাম, উনি বলেছেন কিনা আমি জানি না, যে তিনি এনসিপির পক্ষ থেকে বা এই তরুণ উপদেষ্টাদেরকে তিনি গাইড করতে পারেন নাই। তো যিনি এতদিন ধরে গাইড করতে পারলেন, হঠাৎ কি এমন ঘটলো? তাহলে কেন তিনি গাইড করতে পারলেন না? তার মানে নিশ্চয়ই যারা ক্ষমতা, তিনি গাইড করতে পারলে সমাধান পেতাম না, আমরা। এটা প্রশ্ন না, আমার কথাটা শেষ করতে দেন। এইখানে হচ্ছে সমস্যা, যুক্তি শেষ করতে দিতে হয়। যে জায়গায় ছিলাম উনি গাইড করতেন, তার মানে, কিন্তু পরে তিনি গাইড করতে পারেন নাই। কেন গাইড করতে পারলেন না? কে তাকে বাধা দিল? তার মানে দম্ভের কথা বলেছে না? নিশ্চয়ই ক্ষমতায় গিয়ে তিনি যাদেরকে গাইড করেছিলেন তাদের দম্ভ এমন জায়গায় পৌঁছেছিল, ফরহাদ মজার পর্যন্ত তাদেরকে গাইড করতে পারেন নাই। তাহলে কার দম্ভ বেড়েছে? কে দাম্ভিকতা দেখিয়েছে? কারা দাম্ভিক উক্তি করেছে? কারা সারাক্ষণ বড়দের সঙ্গে, বয়স্কদের সঙ্গে বেয়াদবি করেছে? আমার তো ধারণা ফরহাদ মজার বেয়াদবির ভয়ে তাদেরকে গাইড করতে পারেন না। তিনি এটাও বলেছিলেন যে তার স্ত্রী নাহিদ, আসিফ, মাহফুজের উপদেষ্টা পরিষদে তিনি যে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, রাষ্ট্র গঠনে তার আকাঙ্ক্ষার কথা তিনি বলেছিলেন, কিন্তু সেসবও ঠিকঠাক হয়নি। তো শুনলো না কেন? এটাই তো আমার প্রশ্ন। ওনার কথা তো আগে শুনেছে, যখন উনি আন্দোলন করতে বলেছেন, সরকার রাষ্ট্র বদলাতে বলেছেন, শুনেছে না এই কথাগুলি? এমনকি অনেকে তো তার পাঠচক্রে যোগ দিয়েছে, তার পাঠচক্র থেকে জ্ঞান সঞ্চয় করেছে। তাহলে সেই জ্ঞান বাদ দিয়ে তারা হঠাৎ করে তার কথা শুনলো না কেন? এই প্রশ্নটার উত্তরটা তাকে দিতে হবে, যে হঠাৎ কি ঘটেছিল যে তার কথা শুনলো না? তারা কি তার চাইতেও ভালো শিক্ষক পেয়েছিল? তার চাইতেও ভালো মেন্টর পেয়েছিল? এই জায়গাটা তো বলতে হবে। তাহলে সেই ভালো মেন্টরটি কে? তিনি কি প্রফেসর মোহাম্মদ ইউনূস? তিনি কি প্রফেসর আলী রিয়াজ? তিনি কি প্রফেসর আসিফ নজরুল? প্রফেসরে তো মানে 3টা শূন্য, 3টা প্রফেসর আমি নাম বললাম, আরো তো প্রফেসর ছিল। যেরকম প্রফেসরে ভরা একটা, বা অতি শিক্ষিত ব্যক্তিতে ভরা একটা সরকার ব্যবস্থা, যে সরকার ব্যবস্থার মধ্যে এনজিও ছিল অনেক, তাই না? কেন বদিউল আলম মজুমদার সাহেব 2.5 কোটি টাকা নিলেন গণভোটের প্রচারণা করার জন্য? তারপরে সেই প্রচারণা কোথায় হয়েছে আমরা জানি না। কিন্তু কেন একটা ভুইফোর বিতর্ক সংগঠন, দলীয় ব্যক্তি দ্বারা পরিচালিত, যে কিনা সারাক্ষণ আওয়ামী লীগের সঙ্গে ঘষা মাজা করতো, সেই লোককে কেন বাংলাদেশ ব্যাংক 20 লক্ষ টাকা জোগাড় করে দিয়ে দিল? কি হয়েছে 20 লক্ষ টাকা দিয়ে, তাই না? কেন একটা ভুইফোর ফাউন্ডেশন 1 কোটি টাকা পেল গণভোটের প্রচারণা করার জন্য? ওনারা না বলেছেন টাকা তারা কোনোভাবে খরচ করবে না। ওনারা টিকা কিনতে গেলেন সরাসরি, কেন? কারণ সরকারের টাকা অপচয় হয়, ইউনিসেফ কমিশন নেয়, অতএব এটা বাঁচাতে হবে। সেই জন্য টিকা কেনার ক্ষেত্রে ওনারা খুব নৈতিক হয়ে গেলেন। আর গণভোটের সময় এরকম বরাদ্দ দিলেন। বাংলাদেশে বিতর্ক কে করে, কারা রিয়েলি বিতর্কের সংগঠন করে, ওনারা জানেন না, চিনেন না। ওনাদের স্কুলে আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, দেখেছে কিন্তু। তাদের কাছে না গিয়ে ওনারা এমন একজনকে দিলেন কেন, যে জীবনে কোনো বিতর্ক করে নাই, বিতর্ক সংগঠনের সভাপতি ছিল? এগুলো বললে হবে? উদ্দেশ্য কি শুধু পরিষ্কার বোঝা যায়। নানান উদ্দেশ্য নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়েছেন, এবং বেশিরভাগ উদ্দেশ্য আমরা যেটা শুনেছি সেইটার সফলতা আমরা দেখতে পাইনি। আমরা ওনাদের উদ্দেশ্য কি ছিল আপনি জানেন? তারা সাধারণ নাগরিক হিসেবে আমি দেখতাম যে তারা বলছেন আসার কথা না, ওনারা 3টা বলেছিলেন, 30 মতো। ওনারা 3টা বলেছেন। সংস্কার একটা বলেছিলেন যে ওনারা সংস্কার করবেন, তারপরে বলেছিলেন ওনারা বিচার করবেন, আর তারপরে বলেছিলেন ওনারা নির্বাচন করবেন। এবং সবকিছুই তো আসলে জনগণের শান্তির ওনারা কি জন্য। সংস্কার করতে পেরেছেন? না, ওনারা জনগণের শান্তির কথা মোটেও চিন্তা করেন না। ওনারা জনগণের উপরে যারা অশান্তি করে তাদেরকে ওনারা বলেছেন প্রেশার গ্রুপ, তাদেরকে বলেছেন এটা ক্ষোভের প্রকাশ, তাদেরকে বলেছেন এটা সেলিব্রেশন। যখন ভাঙচুর করেছে তারা বলেছেন এটা যুক্তিসঙ্গত কারণ আছে, এইসব কথা বলেছেন। অত জনগণের শান্তি আনার জন্য কোনো চেষ্টা তারা করেন নাই। তাদের শাসনামলে তারা বুঝিয়েছেন জনগণকে, এই কারণে তো জনগণ আসলে তাদেরকে একটা সময় অনেকে মনে করেছে যে আসলে এই পরিবর্তন আসতে চলেছে। যে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার জন্য আমরা অনেককে দায়ী করি, রাজনীতিবিদদেরকে দায়ী করছি, অন্তর্বর্তী সরকারকে বলছি, কিন্তু জনগণ হিসেবে আমরা নিজেরা যে একটা সমস্যা, সেটা কিন্তু আমরা কখনো বলি না। আমরা কি ভুল সিদ্ধান্ত নিই না? আমাদের জনগণ সবসময় ঠিক সিদ্ধান্ত নেয়। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা মানতে হবে, কিন্তু সবসময় এটা ঠিক না যে জনগণ যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই ঠিক সিদ্ধান্ত, তাই না? এরকম আমাদের জনগণ ব্যাটারি রিক্সা ভালোবেসে ফেলেছে না, এটাকে ঠিক সিদ্ধান্ত। এটা ফলাফল তারা পাবেন। তাদের শিশুরা বিকলাঙ্গ হবেন, তাদের শিশুরা শিশায় আক্রান্ত হবেন, এটা নিয়ে আমরা তাদের শিশুদের সম্প্রতি গণমাধ্যমে বেশ আয়ু কিছু কমে রিপোর্ট যাবে, দেখছি। তাই না? কিন্তু সরকার কেন বুঝতে পারছেন না? যে বাপ মা এখন মানে শরীরের নিচে গদি আরাম অনুভব করছেন ব্যাটারি রিক্সায় চড়ে, উনি তো বুঝতে পারছেন না যে ওনার ভবিষ্যৎ প্রজন্ম করে বিপন্ন করছেন। এটা একটা ভুল সিদ্ধান্ত না? ব্যাটারি রিক্সা ছাড়া, ব্যাটারি রিক্সা ছেড়ে দেওয়া হয়েছে তো ইচ্ছা মতো ব্যাটারি রিক্সা সারা বাংলাদেশে, কেন? এবং আপনি কি জানেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটা
ব্যবসা আছে রফিক অটো ভ্যান কোম্পানি। তাহলে তো বলতে হয় যে সরকার এটাকে সমর্থন তো দিচ্ছে এবং না এখান না থেকে না, ব্যবসা করার এই সরকার না, অন্তর্বর্তী সরকার। সরকারের সময়ে যে তারা এটাকে সমর্থন দিয়েছেন এবং সেখান থেকে আয় রোজগারের পথও বের করছে। আমরা জানি না, আমরা জানি না, আমি শুধু ওই নামটা দেখেছি, নামটা দেখে আমার খুব অবাক লেগেছে। অটো ভ্যান জিনিসটা আমি বুঝি নাই, অটো ভ্যান কি জিনিস? অটোভ্যান বলতে তো আমরা ওই ব্যাটারি চালিত। তাই বুঝেন না? তাহলে এটা ওনার একটা আছে রফিক অটো ভ্যান। আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির প্রসঙ্গে আসতে চাই। নির্বাচনের ঠিক দুদিন আগে এই চুক্তিটি হয়েছিল এবং সেই জায়গাটাই আসলে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বড় দলগুলোর সাথে আলোচনা করেই এই চুক্তিটা করা হয়। জামায়াত বলেছে যে তারা কিছু জানেন না, এনসিপিও বলেছে তারা কিছু জানেন না এবং তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন তিনিও জানতেন না, ফরিদা আক্তারও জানতেন না এবং সেই সাথে ফরহাদ মজহার এই চুক্তির বিরোধিতা করেছিলেন। অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা আবার এটাও বলেছেন তারাও জানতেন না, কিন্তু তারা জানতেন যে কেউ কেউ জানতেন। তাহলে মানে সেই কেউ কেউটা আসলে কারা? কেউ কেউটা বলেছেন, তারা একজন বলেছেন যে 7 জন উপদেষ্টা ছিলেন যারা কিনা কিচেন ক্যাবিনেট, আরো একজন বলেছেন একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেট অন্যদের উপরে প্রভাব বিস্তার করতো, অর্থাৎ সরকারের মধ্যে সরকার ছিল। আমি নামগুলি বলি, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব বলেছেন সরকারের মধ্যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারা অন্যদের কথা শোনার চেষ্টাও করতো না, নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিত, কাউকে ডাকতো না। তৌহিদ সাহেব বলেছেন যে 7 জনের এক ধরনের একটা ককাস ছিল, যারা আগে থেকে ঠিক করে এসে মিটিং এ বসতো যাতে তাদের কথা সবার মানতে হয়। তারপরে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন যে সরকারের মধ্যে ডিপ স্টেট ছিল। তো এরকম এক একজন তো বলেছেন, ইঙ্গিত দিয়েছেন। তো ছিল, তো সরকারের ভেতরে সরকারের কথা তো ছিল এবং তারা সেটা স্বীকার করেছে। কিচেন ক্যাবিনেটে কারা ছিল এই বিষয়ে আপনি বলছিলেন এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় এতে সামান্যতম ইনভলভ ছিল না, কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইনভলভ ছিল। বাণিজ্য চুক্তির ক্ষেত্রে মূলত বাণিজ্য উপদেষ্টারই বেশি থাকবার কথা, এর বাইরে থাকবার কথা আইন উপদেষ্টা, কেননা যে কোনো চুক্তির একটা আইনগত বৈধতা লাগে। আর এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানবার কথা অন্য কারণে, যে এই চুক্তি কোনো কারণে তাদের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি বা উন্নতি ঘটাবে কিনা। এবং সবশেষে জানার কথা হচ্ছে কাদের, এবং প্রধান উপদেষ্টা তো জানবেনই, তাই না? কিন্তু জানলেন কি? নিরাপত্তা উপদেষ্টা। এই বাণিজ্য চুক্তির সাথে নিরাপত্তার কি সম্পর্ক, এটা তো একটা জানতে হবে। আর তারপরে কি হলো, যে কোনো চুক্তি কিন্তু মন্ত্রিপরিষদকে জানতেই হয়। মন্ত্রিপরিষদ কি এটা আলোচনা করতে পেরেছিল? মন্ত্রিপরিষদ কারা? তখন উপদেষ্টা পরিষদই হচ্ছেন মন্ত্রিপরিষদ। তো তাদেরকে কি এটা জানানো হয়েছিল? আর রাজনৈতিক দলগুলি তো অস্বীকার করছে, তারা জানতো না, এই কথা বলছে। তো তাদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে জানতো কে? অল্প কিছু লোক কি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বাংলাদেশের অনেক কিছু গোপনীয়তা রক্ষা করার বিষয় থাকে, কিন্তু অনেক বিষয় তো জনসম্মুখে আসাও। এত অল্প কিছু লোক কি বাংলাদেশের ভবিষ্যৎ সময়ের প্রায় 15 থেকে 20 বছরের যে একটা বিষয় রয়েছে এই চুক্তিতে, মূলত 15 বছরের বাধ্যবাধকতা আছে অনেকগুলি বিষয়। এই সিদ্ধান্ত কি একটা অন্তর্বর্তী সরকার অল্প কয়েকজন লোক জেনে এটা নিতে পারেন, কাউকে না জানিয়ে? এটা কি ঠিক হয়েছে প্রসেসটা? ওই যে আবার বলি, ওই যে জিনিসপত্র কেনাকাটার সময়, টিকা কেনার সময় ওদের মনে হয়েছে সব নিয়ম মানতে হবে, চুক্তির সময় তো তারা মানেন না। এবং যে কোনো চুক্তি করলে এই চুক্তি কিন্তু একদিকে যেমন আলোচনা করতে হয়, আবার এটা প্রেসিডেন্টকে অবহিত করতে হয়। প্রেসিডেন্টকে কি তারা অবহিত করেছিলেন যে এরকম একটা চুক্তি আমরা স্বাক্ষর করে এলাম? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়ম অনুযায়ী বিদেশে গেলে ফিরলে প্রধান উপদেষ্টা মানে দায়িত্বের অংশ হিসেবে, কারণ তিনি যেহেতু প্রধানমন্ত্রীকে রিপ্লেস করেছেন, তাহলে নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের সাথে দেখা করার কথা ছিল। উনি একবারও দেখা করেছেন প্রেসিডেন্টের সাথে? শপথ নেওয়ার সময় করেছিলেন। শপথ নেওয়ার সময় প্রেসিডেন্ট ছিল বন্ধু। এটা আমরা দেখেছি, এটা যদিও বেশ কিছুদিন আগের একটা আলোচিত বিষয় ছিল, সমালোচিত বিষয় ছিল যে রাষ্ট্রপতিকে নিয়ে সংসদে অনেক কেওস দেখা গেছে, অথচ রাষ্ট্রপতির সামনে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শপথ গ্রহণ করেছিলেন, তখন কোন রকম আওয়াজ আমরা দেখিনি। রাষ্ট্রপতি হচ্ছেন বাংলাদেশের সাংবিধানিকভাবে সর্বোচ্চ পদ। এই পদ থেকে সম্মান করতে হয় এই জন্য নয় যে একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন, এই জন্য যেটা বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ পদ। এই যে সাংবিধানিক নিয়ম না মানার প্রবণতা এবং সংবিধানে যা আছে সবকিছু, এই প্রবণতা তো শুরুতে ছিল না। না, শুরুতেও ছিল, কিন্তু তারা শপথ গ্রহণের দিন আমরা শপথ গ্রহণের দিনও ছিল, কিন্তু তারা তখন প্রয়োজনের তাগিদে কিছু কিছু নিয়ম মানে বাইপাস করেছেন সুপ্রিম কোর্টের আদেশ বলে বা সুপ্রিম কোর্টের পরামর্শ বলে। তো সেইটা সংবিধানের মাধ্যমে হয়তো সেটাকে বৈধ করা যায়। কিন্তু আপনার যদি এই ধরনের মানে নিয়ম থাকে যে আপনি যতবার বিদেশ যাবেন ফিরে এসে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হবে, ধরে নেন আমি রাষ্ট্রপতি, আপনি প্রধান উপদেষ্টা, আপনি সেটা করছেন না, যেটা করা সবচেয়ে সহজ, এটার মানে হচ্ছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা, এক ধরনের
অ্যাটিটিউড শো করা যে আপনি আসলে পাত্তা দেন না, এটা কিচ্ছু না, ইউ আর নোবডি। ইউ আর নোবডি বলার মতো জায়গাতে উনি যেতে পারেন না এই কারণে যে উনি সাংবিধানিকভাবে এই ভদ্রলোকের কাছ থেকে শপথ নিয়েছিলেন। তো এই আচরণগুলি তো বেয়াদবিকে উস্কে দিয়েছে। এই বিরূপ আচরণ আসলে তারা সকলেই যার যার পদের উচ্চতায় উপরের সাথে বেয়াদবি করেছেন। এ ধরনের বিরূপ আচরণ আমাদেরকে কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে? কোনো দিকে ঠেলে নিয়ে যায় না। বাচ্চারা বেয়াদবি শিখেছে, ইনশাল্লাহ এই বেয়াদবি আস্তে আস্তে প্রসারিত হবে এবং দেখবেন বেয়াদবি কোথায় যায়। এই বেয়াদবি তুমি বন্ধ করতে পারবে না, কারণ উনি তো দায়িত্বও নাই, আর উনি তো এটা নিয়ে মাথাও ঘামাচ্ছে না। উনি এই প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়ে গেছে। প্যান্ডোরার বাক্স সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে। তো এইখান থেকে দৈত্য দানও যত ধরনের খারাপ জিনিস সব বের হয়ে এসেছে। এখন এটা বের হয়ে আসার পর উনি তো এটা ঢোকাবেন না। উনি তো এখন ব্যস্ত ওনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ক্যালিডোনিয়ান, কি যেন নার্সিং, আরো কি কি আছে না, যেখানে উনি সব লোকজনকে এক জায়গায় করছেন। আপনি আমাকে একটা জিনিস বলেন, ওনার প্রেস উইং এর সমস্ত লোক একটা পত্রিকা চাকরি পেল, এটি কেন হলো? এটা আপনি আমাকে বলেন কেন হলো? মেধা না কোটা, মেধা না আমরা তো কোটা। সবসময় আপনার আপনার কাছ মনে হয় থেকে না যে উত্তর জানি। প্রেস উইং এর জন্য কোটা ছিল ওই পত্রিকাটার মধ্যে? তাহলে সব লোক ওই একটা পত্রিকা কেন চাকরি পেল, মূল ব্যক্তিরা? এটা আমাকে বোঝান। ওনারা এত উপযুক্ত, ওনাদের তো বড় বড় প্রতিষ্ঠান কারাকারি করার কথা, সেটা না হয়ে এমন একটা পত্রিকা মনেই হয় যেন ওনাদের জন্য তৈরি করা হয়েছে, যে পত্রিকাটা লিখবে ইংরেজিতে, নামটা উর্দুতে অথবা আরবিতে। ভাষা নিয়েও আসলে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা মেধা না কোটা যেহেতু আপনি বললেন, কোন মেধা মেধা, কোন কোটা কোটা, আসলে আপনি কি বলবেন? না না, কোটা সবসময় হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়েছেন, যাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য তা আগে তো আমরা প্রয়োজনীয়তা দেখেছি আছে। যে এইটাকে কি বলে? কোটা হচ্ছে এক ধরনের সিলেক্টিভ ডিসক্রিমিনেশন। কোটা হচ্ছে একটা বৈষম্য। এই বৈষম্যটা কেন করা হয়? যারা আমরা তো অনেক বৈষম্যের বৈষম্যের জন্য শিকার অনেক হয়েছেন, যারা আন্দোলন অনেক করলাম। বৈষম্যের শিকার হয়েছেন, তাদেরকে এগিয়ে আনার জন্য আরেকটা ছোট বৈষম্য করা হয় যাতে তারা সমান হতে পারেন। তো আপনি কি করলেন? আপনি বললেন যে অতীতের কোটা বাতিল হবে, বললেন আমরা যেহেতু এখন যুদ্ধ করেছি আমরা কোটা নিব। তো এবং সেই কোটাই যুদ্ধ করলে যদি কোটাই পাওয়া বাসাবাড়ি যায়, থেকে শুরু করে না, আপনি যাতে আমাকে একটা সবখানে জিনিস, বিশেষ আপনি সুবিধা আমাকে যোগ একটা করা জিনিস বলেন, হয়েছে। যুদ্ধ করলে যদি কোটাই পাওয়া যায় তাহলে সব যুদ্ধের জন্য কোটা দিতে হবে, তাহলে মুক্তিযুদ্ধের কোটা বাতিল হবে আর জুলাই যুদ্ধের কোটা চালু হবে। এটা তো হওয়া উচিত না, দুইটাই থাকা উচিত ছিল। ঠিক আছে, আরেকটি বিষয় হচ্ছে, আপনি যখন কোটা বরাদ্দ করবেন সেই কোটার মধ্যে এমন কেন হবে যে কোন একটি বৃহৎ আসন খালি হয়েছে, সেখানে আপনি কারো ভাইকে নিয়োগ দিয়ে দিচ্ছেন? এটা কি একদম নিশ্চিতভাবে রয়েছে যে ওরকম দায়িত্বশীল পদে তার ভাইটি সত্যি মেধাবী? বা ওই পদে তো আসলে রক্তের সম্পর্কে কেন দিবেন? আপনি আমাকে একটা জিনিস বলেন, যখন বলা হচ্ছে যে রাজনীতিতে পরিবারতন্ত্র চলবে না, তখন আমরা কেন পরিবারতন্ত্রকে কোটা নিজে প্রমোট করছি? কোটা নিজে কিন্তু পরিবারতন্ত্র। কারণ কি বলা হয়েছে, যখন আপনি যুদ্ধের কোটা দেন বা কোন একটি কাজের জন্য কোটা দেন, যে উনি এইখানে অবদান রাখলে সবাই কোটা পাবে, তাহলে ওইটা কিন্তু পরিবারতন্ত্র হলো। কারণ যারা করেছে এই কাজটা শুধু তাদের পরিবারই পাচ্ছে, অন্যরা তো পাচ্ছে না। ওটা কিন্তু এক ধরনের পরিবারতন্ত্র। তাহলে কি হলো, একজনের ভাই মৃত্যুবরণ করেছে, আরেকজন ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়েছে, আরেক ভাই। কেন? আসলে কি তার ভাই ওই পরিমাণ মেধাবী ছিল? যদি থাকতোই তাহলে ফাউন্ডেশন পরিচালনার মাঝপথে পদত্যাগ করে চলে গেল কেন? না, আমাদের তাই না? এবং সেই ফাউন্ডেশনের বিরুদ্ধে কেন জুলাই যোদ্ধারা অভিযোগ করলো যে চিকিৎসা হয় না, এটা হয় না, সেটা হয় না, আমরা কিছু পাই নাই? তার মানে কোথাও ঘাটতি ছিল। কোথায় ঘাটতি ছিল? নিশ্চয়ই ওই মেধা ছিল না ফাউন্ডেশন পরিচালনা করার মতো, হয়তো অন্যখানে মেধা ছিল। মেধা হিসাবে তো এটা হয় নাই। আরেকজনের ভাইকে আপনি বিদেশে রাষ্ট্রদূতের জায়গায় পাঠিয়ে দিলেন, এক ধরনের দূত হিসেবে পাঠিয়ে দিলেন। আসলে কি সে সেই দূত হবার উপযুক্ত? আপনি কাউকে দিয়ে দিলেন নিয়োগ কোনো দূতাবাসে, যেখানে সব দেশের লোকের ইংরেজিতে কথা বলে। ওই ভদ্রলোকের ইংরেজি জ্ঞান পরীক্ষা করা হয়েছে? একটা IELTS পরীক্ষা নেবেন আপনি, সবসময় মনে রাখবেন। দূতাবাসে চাকরি করতে গেলে হয় তাকে খুব ভালো ইংরেজি জানতে হবে, BCS অফিসার সত্যি ইংরেজি জানেন, কারণ BCS যারা দেয় তারা পরীক্ষা দিয়ে যায়, ওখানে ইংরেজি জানে নিশ্চয়, আমরা ধরে নেই তারা জানেন। আর যদি BCS তারা না হয়ে থাকেন, অন্য যে কোনো খান থেকে আসলে TOEFL অথবা IELTS দেওয়াতে হবে, যদি যদি অন্য কোনো বিদেশে তাদের পোস্টিং হয়। আদৌ এই ভাষাটা জানেন কিংবা বোঝেন কিনা, এইটা বুঝে তারপরে আমাদের ওইখানে কর্মকর্তা নিয়োগ করা উচিত, অথবা দোভাষী দিক সাথে। আমি এমন অনেক ব্যক্তিকে জানি তাদের ইংরেজি জ্ঞান অত্যন্ত কম, কিন্তু আমরা তারা বিশ্ববিখ্যাত এমন অনেক ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। না, বিশ্ববিখ্যাত এক জিনিস, আর আপনি সরকারি পদে নিয়োগ দিবেন এটা আরেক জিনিস। ওখানে ইংরেজি জানতে হবে, দরকার হলে ফ্রেঞ্চ জানতে হবে, স্প্যানিশ জানতে হবে। এই যে এত কিছুর প্রশ্নের জন্ম দিয়েছে এই নিয়োগগুলো, এই ধরনের নিয়োগ তো অনেকই হয়েছে। দুটা নিয়োগ আমি আপনাকে অনেক বলতে পারবো। সবচেয়ে বেশি নিয়োগের বৈষম্য হয়েছে এবং উল্টাপাল্টা নিয়োগ হয়েছে স্বাস্থ্য বিভাগে। যে দেশ ওখানে ঘুষের উৎসব চলেছে।
যে দেশ একটা বড় বেকারত্বের সমস্যায় ভুগে, যে দেশের শিক্ষিত জনগোষ্ঠী আসলে যোগ্য চাকরির অভাবে দেখা গেছে অনেক ছোট কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে, সে দেশে এই জনগণকে আসলে উপেক্ষা করে ধরনের বড় পদে পরিবারতন্ত্র নিয়োগ করার বিষয়টি না না, আসলে- আমি একটা উদাহরণ দিয়েছি শুধু। পরিবার তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেই নিয়োগ দিয়েছেন, ওনার ভাইয়ের ছেলেকে প্রেস উইং এ নিয়োগ দিয়েছেন না, ওনার অফিসের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে রাষ্ট্রের সরকারের দায়িত্বে নিয়োজিত করেছেন না, যেন ওনার অফিসের সব মেধাবীরা কাজ করে, যেন ওনার জেলাতেই বেশি মেধাবীরা জন্মেছে। চট্টগ্রাম একটি মেধাবীদের এলাকা, তাই না? ওরকম একটা অবস্থা তো দেখা দিয়েছিল। সবাই বলতে শুরু করেছিল যে চট্টগ্রাম হচ্ছে নতুন গোপালগঞ্জ, বলেছে না? কেন বলেছে? কিন্তু তো মেধার সাথে নিপীড়ন। হয়তো না, এটা জানি না। ওনারা ওনারা এসে বলেছেন ওনারা জুলাইয়ের আন্দোলনের প্রতি তাদের অত্যন্ত শ্রদ্ধা, কিন্তু এই নিয়োগগুলি কি সেটা বলে? আপনি যখন ইন্টারভিউ ছাড়া ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে জুলাই জাদুঘরে নিয়োগ দিবেন, তখন আপনি তামাশা করলেন না? জুলাই জাদুঘরে মানুষ প্রাণ দিয়েছে জুলাইতে মেধার জন্য, মেধার অধিকারের জন্য, আর ওইখানে আপনি চাকরি দিলেন, আপনি ঠিকমতো পরীক্ষা নিলেন না। এটা কি করলো? আব্দুল মজিদ স্যার, আপনাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখেছি এবং সেই জায়গাটায় আপনি, আমার মনে হয় এবং আমার বিশ্বাস যে আপনি ভবিষ্যৎটাও একটু হলেও আঁচ করতে পারেন ভবিষ্যৎ অভিজ্ঞতায় আসলে কিংবা কেউ আঁচ আপনার। করে না। আমি আপনাকে বলি, ভবিষ্যৎ কেউ আঁচ করে না। ভবিষ্যৎ সম্পর্কে আঁচ করা ব্যাপারটা ঘটে হচ্ছে অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আমাদের বাংলাদেশে যা ঘটছে বা ঘটেছে, এরকম কাছাকাছি ঘটনা অন্য দেশে ঘটেছে। একটা বলিভিয়ায় ঘটে থাকলে একটা আলজেরিয়ায় ঘটেছে, একটা আলজেরিয়ায় ঘটে থাকলে একটা চিলিতে ঘটেছে, একটা চিলিতে হলে একটা গ্রেনাডায় ঘটেছে, গ্রেনাডায় হলে হাইতিতে ঘটেছে, হাইতি হলে পানামাতে ঘটেছে, পানামাতে হলে নিকারাগুয়ায় ঘটেছে, নিকারাগুয়ায় হলে মিশরে ঘটেছে, মিশরে হলে তিউনিসিয়ায় ঘটেছে। আপনি পড়াশোনা করবেন, আপনি দেখতে পাবেন যে ঘটনাগুলিতে এরকম এরকম। তাহলে এটার পরে কি হয়েছে? মেধা এবং প্রজ্ঞা মানুষকে এই বিষয়গুলোতে সহযোগিতা পড়াশোনা করে করলে থাকে। আপনি জানতে পারবেন পড়াশোনা কিন্তু মেধা না, এটা বুঝতে হবে। না, মেধা মানে খাটিয়ে কি নজরুল মানুষ। পড়াশোনা করে কবিতা লেখেন নাই, উনি খুব মেধাবী, উনি কবিতা লিখতে পারতেন। কিভাবে পারতেন জানি না, উনি শুধু ভাষাটা শিখেছিলেন, ঠিক আছে? কিন্তু পড়াশোনা এই জন্য মেধা না। মেধা হচ্ছে ওইটা যে যে নিজে সৃষ্টি করতে পারে, অসম্ভব সৃজনশীলতা থাকে। কোথা থেকে এই সৃজনশীলতা, এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন। রবীন্দ্রনাথ স্কুলে গিয়েছে, কলেজে তো যায় নাই, কিন্তু ইংরেজি জানতো, নিজের কবিতা নিজে ইংরেজিতে অনুবাদ করেছে। আর আমাদের এখানে মাস্টার্স পাস করা সরকারি দায়িত্বে নিয়োজিত হয়েছেন, মানে বিভিন্ন জায়গা থেকে এনে দিয়ে দেওয়া হয়েছে, ইংরেজি ভালো করে বলতে পারেন না, আমরা দেখেছি না। কেন? তাহলে রবীন্দ্রনাথ পারতো, উনি পারেন না কেন? এটা হচ্ছে মেধা। পড়াশোনা যেটা আপনাকে করে সেটা হচ্ছে পড়াশোনা আপনাকে কিছু তথ্য দেয়, সেই তথ্যগুলির ভিত্তিতে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন। পড়াশোনা হচ্ছে এক ধরনের স্টিমুলেশন, পড়াশোনা হচ্ছে এক ধরনের স্টোরেজ। আপনি জমাচ্ছেন আপনার ভিতরে এবং ওগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং ওইখান থেকে সৃজনশীলতা হতে পারে। যে ওইখান থেকে পুরনো জ্ঞান থেকে নতুন কিছু সৃষ্টি করতে পারে, সে হয় গবেষক, অথবা সে উদ্ভাবক, অথবা সে একজন চিন্তক। আমরা ফরহাদ মজহারকে এরকম ভাবতাম, কিন্তু আমরা দেখলাম যে উনি আসলে শিক্ষক হিসেবে হয়তো ভালো, চিন্তক হিসেবে উনি ব্যর্থ, কারণ ওনার চিন্তা বাদ দিয়ে দিয়েছে। যে মুহূর্তে ওনার ছাত্ররা গিয়ে ক্ষমতায় বসেছে, উনি আর তাদেরকে গাইড করতে পারে না। কেন পারে না? এই যে একটা শব্দ আছে, গদির গরম। আমরা চাইবো এই সব কিছু সমাধান হোক, জনগণ এই নিপীড়ন নিগ্রহ থেকে মুক্তি পাক, সুদিন আসুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।